বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ তোমাদের স্বাগত জানাই। আজ আমার সাথে থার্ড ইয়ারের ছাত্রদের টেস্ট অফ হাইপোথিসিসের একটা ক্লাস হবে। এই ক্লাসে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট আমরা করেছি। সেই ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্টেরই কিছু ম্যাথ আমরা আজকে আবার ক্লাসে একটু দেখব। চলো যাই, আমরা স্লাইডে ফিরে যাই। আমি রুনা নাসরিন, তোমরা জানো যে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটাও আমাদের ইউএমপি টেস্ট বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। আমরা কিছু ম্যাথ নিয়ে আজকে কথা বলবো। চলো যাই। প্রথমেই আমরা দেখি আমাদের একটা প্রবলেম। সেখানে আমাদের বলা হচ্ছে যে এক্সামিন, আমি একটু লেজারটা নিয়ে নিই। এক্সামিন ইফ ইউএমপি টেস্ট এক্সিস্ট ইন দ্য ফলোয়িং কেসেস। আমরা আসলে এখানে দুটো কেসের কথা বলবো। এক নম্বরে আমরা বলছি একটা গামা ডিস্ট্রিবিউশনের, সেখানে আমরা বলছি এ র্যান্ডম স্যাম্পল ইজ ড্রন ফ্রম the density function fx theta q is equal to theta to the power q by gamma q e to the power minus theta x x to the power q minus 1, where x is greater than is equal to 0, assuming q is known, এবং টেস্ট করতে বলছে টেস্ট h naught theta is equal to theta naught against h1 theta greater than theta 1। তাহলে এই যে গামা ডিস্ট্রিবিউশন, এই গামা ডিস্ট্রিবিউশনে আমাদের দেখাতে বলা হয়েছে যে এখানে ইউএমপি টেস্টটা এক্সিস্ট করে কিনা। তো আমরা চলো যাই দেখি। আমরা তাহলে এখানে যে কথাটা আমরা বললাম যে আমরা ওই ডিস্ট্রিবিউশনের ফর্মটা লিখলাম যে র্যান্ডম স্যাম্পল ড্রন ফ্রম x1 x2 up to xn drawn from the density function fx theta q, আর আমরা এখানে ডিস্ট্রিবিউশনে যে ডেন্সিটি ফাংশনটা যেটা সেটা লিখে দিলাম। এখন আসো আমাদের লাইকলিহুড ফাংশনটা। আমরা জানি আমাদের লাইকলিহুড ফাংশন অফ দ্য স্যাম্পল ভ্যালুস আমরা পাই কীভাবে, এল থিটা x1 x2 up to xn, যেহেতু এটা জয়েন্ট ডেন্সিটি ফাংশন, সুতরাং আমরা এইটারই আমরা কি করব, জয়েন্ট ডেন্সিটি নিব। তো জয়েন্ট ডেন্সিটি নিলে আমরা কি পাই, দেখো থিটা টু দি পাওয়ার এন কিউ, কারণ আমাদের অবজারভেশনগুলো কত পর্যন্ত আছে, এন পর্যন্ত আছে। সুতরাং আমাদের এই ডেন্সিটি ফাংশনটা এন টাইমস হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হবে, যার কারণে আমাদের এখানে হয়ে গেল থিটা টু দি পাওয়ার এন কিউ। আর ই টু দি পাওয়ার দেখো থিটা, এখানে আছে কি আমাদের এক্স একটা স্যাম্পলের জন্য। আর যখনই আমরা লাইকলিহুড ফাংশন নিচ্ছি, জয়েন্ট ডেন্সিটি করছি, তখন আমাদের এটা হয়ে গেল কি সাম অফ এক্স আই। ঠিক একইভাবে এক্সের ক্ষেত্রে আমাদের এখানে হয়ে গেল প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। আর নিচে আমাদের যেহেতু কি আছে, গামা কিউ আছে, সুতরাং এটা এন টাইমস হয়ে গেল গামা কিউ টু দি পাওয়ার এন। এখন আসো আমরা ধরে নিচ্ছি নাও ফর এনি থিটা 1 লেস দেন থিটা প্রাইম লেস দেন থিটা ডাবল প্রাইম। তাহলে আমরা ধরে নিচ্ছি থিটা প্রাইমটা থিটা ডাবল প্রাইমের চেয়ে ছোট। তাহলে আমাদের রেশিওটা কি আসতেছে, লাইকলিহুড ফাংশনের যে রেশিওটা সেটা আমরা লিখতে পারি এল থিটা 1 x1 x2 up to xn ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এল থিটা ডাবল প্রাইম x1 x2 up to xn। তো আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে আমাদের লাইকলিহুড ফাংশন। এটা কিসের জন্য, এটা থিটা 1-এর জন্য, থিটা প্রাইমের জন্য, আর নিচে হচ্ছে আমাদের থিটা ডাবল প্রাইমের জন্য। তাহলে এটা হয়ে গেল আমাদের কি একটা লাইকলিহুড রেশিও। তাহলে এখন আমাদের যে কাজটা করব, আমরা এই যে লাইকলিহুড ফাংশনটা নিয়েছি, সেই ফাংশনে আমরা এই থিটার জায়গায় কি বসাবো, থিটা প্রাইম বসাবো। ওকে, তাহলে এখানে দেখো এখানে থিটার জায়গায় আমরা থিটা প্রাইম বসিয়েছি এন কিউ, এখানে থিটার জায়গায় মাইনাস থিটা প্রাইম, সাম অফ এক্স আই আগের মতোই আছে, এখানে প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এইটা আমাদের গামা কিউ টু দি পাওয়ার এন, এটা আমরা উপরে লিখে দিলাম, এটা ডিভাইডেড বাই গামা কিউ টু দি পাওয়ার এন। তো একইভাবে আমাদের যেটা নিচে আছে সেটা হচ্ছে আমাদের থিটা ডাবল প্রাইম। সো আমাদের এই যে ডেন্সিটি ফাংশনটা, এটাকে আমরা উপরে লিখলাম থিটা প্রাইম দিয়ে, আর নিচে আমরা এটাকে লিখব থিটা ডাবল প্রাইম দিয়ে।
আর কিছুই না। দেখো খেয়াল করে যে এখানে থিটা প্রাইম লিখেছি, এখানে থিটা ডাবল প্রাইম লিখেছি, এখানে থিটা 1 লিখেছি, এখানে থিটা ডাবল প্রাইম লিখেছি, সরি থিটা প্রাইম লিখেছি, এটা থিটা ডাবল প্রাইম লিখেছি। এখন দেখো যে এইগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাই না? এখানে এই যে প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই গামা কিউ টু দি পাওয়ার এন, আর নিচেও হচ্ছে প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই গামা কিউ টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের উইদাউট থিটা, হ্যাঁ, কনস্ট্যান্ট একটা টার্ম, মানে যে প্যারামিটার ছাড়া অংশ। সুতরাং এটাকে আমরা আর একই, এটা আর এটা একই, সুতরাং এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকছে কি? থাকছে হচ্ছে থিটা 1 থিটা প্রাইম ডিভাইডেড বাই থিটা ডাবল প্রাইম টু দি পাওয়ার এন কিউ। আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। আর এখানে দেখো এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু, এটুকুকে আমরা উপরে নিয়ে আসলাম। সুতরাং এটাকে আমরা লিখতে পারি থিটা, এই সামেশনটাকে প্রথমে নিয়ে আসলাম আমরা কমন টার্ম হিসাবে। সো সাম অফ এক্স আই থিটা 1 প্রাইম মাইনাস থিটা ডাবল প্রাইম, তার মানে এইটা উপরে চলে গেল, উপরে চলে আসলে হবে কি প্লাস হয়ে যাবে, আবার সামনে আছে মাইনাস। সো এখানে আমরা এইটাতে আগে, তখন আমরা কি করব, এটাতে মাইনাস দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম যে ই টু দি পাওয়ার মাইনাস সাম অফ এক্স আই থিটা প্রাইম মাইনাস থিটা ডাবল প্রাইম। এরপরে আসো যে এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের একটু আগে যে জিনিসটা ছিল এটা আমাদের নিয়ে আসলে ভালো হতো। এই পোর্শনটুকু যদি তোমরা খেয়াল করো, আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে এইটুকু অংশকেই তোমরা একটু খেয়াল করবা, ই টু দি পাওয়ার মাইনাস সাম অফ এক্স আই থিটা 1 প্রাইম মাইনাস থিটা ডাবল প্রাইম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি ধরনের ফাংশন হচ্ছে, সরি এটা আমাদের দেখো নন ডিক্রিজিং একটা ফাংশন হচ্ছে অফ রিয়েল ভ্যালুড ফাংশন ডিএক্স ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই। কীভাবে? আমাদের পোর্শন, আমাদের অংশটা কি ছিল, এইটুকু ছিল, তাই না? আমাদের ছিল হচ্ছে আমাদের আগের স্লাইডে আমরা দেখেছি সামেশন এক্স আই থিটা প্রাইম মাইনাস থিটা ডাবল প্রাইম। তো এটা আমাদের যেহেতু আমরা ধরে নিয়েছিলাম থিটা 1 লেস দেন থিটা নট, সুতরাং এটা মাইনাস করলে আমাদের কি আসতেছে, এটা মাইনাস করলে আমাদের থিটা 1 মাইনাস থিটা ডাবল প্রাইম লেস দেন 0 আসতেছে। তো এখন যদি লেস দেন 0 আসে, এটা আবারও খেয়াল করো থিটা প্রাইম লেস দেন থিটা ডাবল প্রাইম, তার মানে থিটা ডাবল প্রাইমটা হচ্ছে বড়, তাই না? থিটা ডাবল প্রাইমটা বড়। তো এখন আমাদের তো এই পোর্শনটা নিয়ে আমরা চিন্তা করব। তো এখানে আমাদের আসতেছি কি, অ্যাকচুয়ালি এই যে যেহেতু এখানে সামনে একটা মাইনাস সাইন আছে, সো থিটা ডাবল প্রাইম মাইনাস থিটা প্রাইম এটা হচ্ছে। তো থিটা ডাবল প্রাইম মাইনাস থিটা প্রাইম যখন হচ্ছে, তখন দেখবা যে এটা কিন্তু নন ডিক্রিজিং ফাংশন হচ্ছে, অর্থাৎ এটা ডিক্রিজ হচ্ছে না, এটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে। তোমরা যদি এখানে থিটার মান একটা বসাও, ই টু দি পাওয়ার মাইনাস মনে করো 4 বসাও, ই টু দি মাইনাস তো হবে না, তখন প্লাস হয়ে যাবে। ই টু দি পাওয়ার দেখো তোমাদের ক্যালকুলেটারে যদি আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারবে যে এটা কত আসছে। আমি ক্যালকুলেটর সামনে পাচ্ছি না, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে যে এটা কীরকম আসতেছে। এখানে থিটার ডাবল প্রাইমের যে মানটা, থিটা ডাবল প্রাইমের মানটা বসাও, ডাবল প্রাইম ধরে নাও 5 আর এটাকে ধরো 4। তাহলে যেহেতু কেন ধরবা, কারণ যেহেতু এইটা ছোট, এটাকে যদি 4 ধরো, এটাকে ধরবা 3 বা তার চেয়ে কম, তখন দেখবা যে এই যে ফাংশনটা এটার চেঞ্জটা কীরকম হচ্ছে, এটা কি লেস দেন 0 হচ্ছে, অর্থাৎ কমছে না বাড়ছে। তোমরা একটু ম্যাথ করলেই দেখতে পারবা, অর্থাৎ ভ্যালু বসালেই দেখতে পারবা যে এটা কিন্তু নন ডিক্রিজিং হচ্ছে, তার মানে হচ্ছে এটা কমছে না, বাড়ছে। তো সুতরাং আমরা বলতে পারি হুইচ ইজ এ নন ডিক্রিজিং ফাংশন অফ রিয়েল ভ্যালুড ফাংশন ডিএক্স ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই, ডিএক্স ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই, অর্থাৎ এই সাম অফ এক্স আই এর একটা নন ডিক্রিজিং ফাংশন হচ্ছে এটা, which implies that the distribution fx theta q has a monotone likelihood ratio, that means MLR in dx। তাহলে যেহেতু এটা আমরা এর আগে বলেছি মনোটোন লাইকলিহুড রেশিওটা কি, এটা ডিক্রিজিং হতে পারে, ইনক্রিজিং হতে পারে। এটা যেহেতু আমাদের থিটা 1 লেস দেন থিটা প্রাইম লেস দেন ডাবল প্রাইম থিটা ডাবল প্রাইম, এবং এইটা যেহেতু একটা নন ডিক্রিজিং ফাংশন হচ্ছে এই পোর্শনটা, সুতরাং এইটাকে আমরা বলতে পারি মনোটোন লাইকলিহুড রেশিও। সুতরাং যেহেতু এখানে মনোটোন লাইকলিহুড রেশিও আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি হেন্স দিস এক্সিস্ট এ UMPT
টি অর্থাৎ ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট ফর থিটা ফর নাল হাইপোথিসিস থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এগেনস্ট H1 থিটা গ্রেটার দেন থিটা নট। তো তাহলে আমরা এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখলাম যে এখানে আসলে কি করছে, এখানে ইউএমপি এক্সিস্ট করছে। তো আমরা পরের এক্সাম্পলটাতে যাই। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে র্যান্ডম স্যাম্পল অফ সাইজ, এখানে আমাদের সাইজটা বলে দেওয়া আছে, সাইজটা কত 15 ইজ ড্রন ফ্রম এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ ডেন্সিটি ফাংশন fx থিটা 9 সিগমা স্কোয়ার। দ্যাট মিনস আমাদের ভ্যারিয়েন্স হচ্ছে মিন হচ্ছে 9 আর ভ্যারিয়েন্স হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার। সুতরাং এখানে আমরা লিখতে পারি √1/2 পাই সিগমা স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 1/2 সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ এর জায়গায় হবে কি আমাদের 9, তো এক্স মাইনাস 9 হোল স্কোয়ার, আর লিমিট তো আমরা জানি মাইনাস থিটা টু প্লাস থিটা। এখন আমাদের বলছে যে টেস্ট H0 সিগমা স্কোয়ার লেস দেন ইকুয়াল টু সিগমা নট স্কোয়ার এগেনস্ট H1 সিগমা স্কোয়ার গ্রেটার দেন সিগমা নট স্কোয়ার। তার মানে ভ্যারিয়েন্স টেস্ট করতে বলছে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ইয়েটা জানা আছে, মিনটা জানা, হ্যাঁ মিনটা দেয়া আছে, ভ্যারিয়েন্সটা আমাদের টেস্ট করে দেখতে বলছে যে ভ্যারিয়েন্সটা আমাদের আননোন এবং ভ্যারিয়েন্সটা আমাদের হতে আমরা হাইপোথিসিস ধরে নিচ্ছি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে যে সিগমা স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল টু সিগমা নট স্কোয়ার আর অল্টারনেটিভে সিগমা স্কোয়ার গ্রেটার দেন সিগমা নট স্কোয়ার। তাহলে আমরা আসি আমাদের যেভাবে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি। প্রথমে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা লিখব, সেই হিসাবে আমরা বলে দিলাম যে লেট x1 x2 আপ টু x15, এখন আর n না, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবে। x15 be a random sample of size A15 drawn from fx 9 sigma square is equal to 1/√2 pi sigma square e to the power minus half sigma square into x minus 9 whole square. তাহলে এখন আমরা আমাদের ডেন্সিটি ফাংশনটা পেয়ে গেলাম। সুতরাং আমাদের লাইকলিহুড ফাংশনটা আমরা লিখতে পারি এল এ সিগমা স্কোয়ার x1 x2, অর্থাৎ এই 15 স্যাম্পলের জন্য আমরা যদি লিখতে চাই, 15টা স্যাম্পলের জন্য আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/√2 pi sigma square to the power 15 e to the power minus 1/2 sigma square summation I is equal to হচ্ছে 1 থেকে 15 xi minus 9 whole square। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা লাইকলিহুড ফাংশনটাকে কিভাবে লিখলাম। এরপরে আমরা নিশ্চয়ই রেশিওটাতে যাব। তাহলে দেখো যে এখন আমরা লাইকলিহুড রেশিওতে চলে আসব। নাও ফর এনি সিগমা প্রাইম স্কোয়ার লেস দেন সিগমা ডাবল প্রাইম স্কোয়ার দ্য রেশিও অফ দ্য লাইকলিহুড ফাংশন ইজ, আমরা ঠিক আগেরটার মতো করেই এল সিগমা প্রাইম স্কোয়ার x1 x2 আপ টু x15 এটার সমান আমরা লিখে ফেললাম আগেরটার যেভাবে আমরা লিখেছি। অর্থাৎ এখানে আমাদের যে কাজটা হবে শুধু হচ্ছে সিগমা প্রাইম। আমরা যখন শুধুমাত্র ডেন্সিটি ফাংশনটাকে লিখেছি সেই ক্ষেত্রে আমরা সিগমা স্কোয়ার দিয়ে ডিফাইন করেছিলাম, আর যেহেতু এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছি সেটা হচ্ছে সিগমা প্রাইম স্কোয়ার লেস দেন সিগমা ডাবল প্রাইম। সো আমরা আপার পোর্শনে যেটা উপরের যেই রেশিওটার উপরের পোর্শনে আমরা সিগমা প্রাইম কনসিডার করলাম। সো সিগমা প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার 15 ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা 1 স্কোয়ার সামেশন I is equal to 1 to 15 xi minus 9 whole square। আর ঠিক একইভাবে আমাদের নিচে এল সিগমা ডাবল প্রাইম স্কোয়ার আসবে, এখানে x1 আপ টু x15 আসবে, এবং আমাদের এই পোর্শনটাতে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সিগমা প্রাইমের জায়গায় হচ্ছে সিগমা ডাবল প্রাইম লিখব। তো আমরা এখানে লিখে দিলাম সিগমা ডাবল প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 15। আর ঠিক একইভাবে এখানে এই জায়গাটায় সিগমা 1 স্কোয়ার ছিল, সেখানটায় আমরা সিগমা ডাবল প্রাইম দিব। ঠিক আছে, আর বাকি পোর্শনটা কিন্তু একই রকম অ্যাজ ইউজুয়াল। এখন আসো যে এই যে এখান থেকে 1/√2 পাই টু দি পাওয়ার 15 আর এখানেও 1/√2 পাই টু দি পাওয়ার 15, এটা যেহেতু সেম সুতরাং এই পোর্শনটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের থাকছে কি, থাকছে উপরে থাকছে 1/sigma 1 প্রাইম সিগমা প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার 15 আর নিচে থাকছে 1/sigma ডাবল প্রাইম স্কোয়ার রুট ওভার আছে টু দি পাওয়ার হচ্ছে 15। তো এই পোর্শনটাকে যদি আমরা উল্টে দেই এবং এখানে রুট আছে কনসিডার করো যে নিচে আসবে, আসলে আসবে কি আমরা এটাকে লিখতে পারি কিভাবে, সিগমা
1/sigma ডাবল প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার 15/2 এটাকে লিখতে পারতাম আমরা এভাবে। আর এখানেও লিখতে পারতাম, উপরেরটাতে আমরা লিখতে পারতাম 1/sigma প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার 15/2। সো যেহেতু এইটা 1 আছে, সুতরাং এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে আমাদের সিগমা ডাবল প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে সিগমা প্রাইম স্কোয়ার আসে টু দি পাওয়ার হচ্ছে 15/2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই 2টা হচ্ছে আমাদের সেই রুটের পোর্শনটা সেটা। আর বাকি দেখো এখান থেকে আমরা এটাকে এই পোর্শনটাকে উপরে নিয়ে আসবো, e⁻⁻½ এটা চলে আসলো যেহেতু কমন টার্ম হিসাবে, এটাকে আমরা হাফটাকে রেখে দিলাম কমন। আর থাকছে কি আমাদের সামেশন xi-9 হোল স্কোয়ার। এই পোর্শনটাও দেখো উপরে নিচে একই রকম। সো এই হাফ আর এই সামেশন xi-9 হোল স্কোয়ার এটাকে আমরা কমন হিসাবে বাইরে নিয়ে আসলাম। তাহলে এটা যেহেতু মাইনাস, সুতরাং এটা উপরে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার আগে আবার যেহেতু মাইনাস দিয়েছি, সুতরাং এখানে আমরা মাইনাস দিব। তাহলে আমাদের থাকছে এখানে 1/sigma স্কোয়ার মাইনাস হচ্ছে 1/sigma প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে 1/sigma ডাবল প্রাইম স্কোয়ার। তাহলে এই হলো আমাদের লাইকলিহুড রেশিওটা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কনসিডার করব যে সাম অফ xi এর সাথে যে আমাদের প্যারামিটারের পোর্শনটা থাকবে সেটা থেকে আমরা আসলে চিন্তা করব যে এটা কি মনোটোন ডিক্রিজিং ফাংশন নাকি মনোটোন ইনক্রিজিং ফাংশন। এইটা আমাদের একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে। তাহলে আমরা এখানে দেখছি যে যেহেতু আমাদের বলা আছে সিগমা 1 স্কোয়ার লেস দেন, এখানে আমরা ধরে নিয়েছি বারবার সিগমা 1 স্কোয়ার বলছি, সিগমা প্রাইম স্কোয়ার লেস দেন সিগমা ডাবল প্রাইম স্কোয়ার। তাহলে এটা যেহেতু লেস দেন হচ্ছে, সুতরাং আমাদের এখানে কি আছে 1/sigma প্রাইম স্কোয়ার আর 1/sigma ডাবল প্রাইম স্কোয়ার। সুতরাং আমাদের এই ফর্মেই নিয়ে আসতে হবে। সো এটাকে যদি আমরা 1/sigma প্রাইম স্কোয়ার করি তাহলে আমার ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 1/sigma ডাবল প্রাইম স্কোয়ার। সো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে সিগমা 1 প্রাইম স্কোয়ার মাইনাস সিগমা ডাবল প্রাইম স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দেন 0। এখন আসো যে এই পোর্শনে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা গ্রেটার দেন 0, কিন্তু এটা সামনে কি আছে, একটা মাইনাস সাইন আছে, তাই না। তাহলে যদি মাইনাস হয়, এটার সামনে যদি মাইনাস আসে তাহলে এটা কিন্তু এইটা প্লাস হয়ে যায় এবং এটা বড় হয়ে যায়। তো এখন তুমি যদি এখানে এটাকেও যদি ঠিক একই রকম করে মান বসাও, যেহেতু এটা আবারও বলছি যেহেতু সিগমা স্কোয়ার ছোট, আবার সিগমা প্রাইম স্কোয়ার ছোট আর সিগমা ডাবল প্রাইম বড়, সুতরাং তুমি যদি সিগমা ডাবল প্রাইমের তোমরা একটু হাতে কলমে করবা, এখানে মানটা তুমি যদি বসাও তাহলে এই জায়গাটাতে দ্যাট মিনস আমার দাঁড়াবে কি, আমার দাঁড়াবে হচ্ছে এটাতে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এটা তো যখন এই পোর্শনটাকে তুমি এটা সাইনটা যদি চেঞ্জ হয়ে যায় তো সিগমা এটা কি আসবে, প্লাস আসবে। অর্থাৎ এই সিগমা ডাবল প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার সিগমা প্রাইম স্কোয়ার হয়েছে, তাই না। এটাকে মাইনাসে মাইনাসে এখানে যদি প্লাস হয়ে যায় তাহলে সিগমা প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে সিগমা ডাবল প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে সিগমা প্রাইম স্কোয়ার। এখন তখন যদি তুমি মানটা বসাও, এখান থেকেও বলতে পারো বা এখান থেকেও কাজ করে দেখতে পারো যে 1/4 e⁻1/4 যদি নাও মাইনাস e⁻1/3 যদি নাও, তাহলে দেখবা যে এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু নন ইনক্রিজিং ফাংশন হচ্ছে, এটা ডিক্রিজিং হচ্ছে। তোমরা মান বসিয়ে দেখলে, খেয়াল করলে মান বসিয়ে কাজ করলেই তোমরা বুঝতে পারবে। আবার যদি দেখো এটাকে যখন তুমি আবার সিগমা ডাবল প্রাইম যেটা সেটাকে অর্থাৎ সিগমা ডাবল প্রাইমকে যদি 5 বসাও আর সিগমা 1 প্রাইমকে যদি 4 বসাও, তাহলেও দেখবা যে এখানকার মানটা তুমি পাচ্ছ যেটা সেটা হচ্ছে নন ইনক্রিজিং ফাংশন হচ্ছে। নন ইনক্রিজিং মানেই হচ্ছে কি ডিক্রিজিং ফাংশন, মানে এটা কমবে। হ্যাঁ, সো আমরা বলতে পারি হুইচ ইজ এ নন ইনক্রিজিং অর ডিক্রিজিং, যেটাই খুশি বলতে পারো। নন ইনক্রিজিং মানে হচ্ছে এটা বাড়ছে না, আর ডিক্রিজিং মানে হচ্ছে কমছে, একই কথা। হুইচ ইজ নন ইনক্রিজিং ফাংশন অফ রিয়েল ভ্যালুড ফাংশন dx ইজ ইকুয়াল টু সামেশন xi-9 হোল স্কোয়ার। তার মানে এই যে xi-9 হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের dx অথবা tx যেটাই বলো, এইটার হচ্ছে নন ইনক্রিজিং ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এটা কিন্তু
যেহেতু এটা নন ইনক্রিজিং ফাংশন হলো, সুতরাং আমরা বলতে পারি হুইচ ইমপ্লাইজ দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন এফএক্স 9 সিগমা স্কোয়ার হ্যাজ এ মনোটোন লাইকলিহুড রেশিও ইন ডিএক্স। সুতরাং যেহেতু এটা মনোটোন লাইকলিহুড রেশিও ডিক্রিজিং, এটা ডিক্রিজিং ফাংশন হচ্ছে, ইনক্রিজিং না, কিন্তু এটা মনোটোন লাইকলিহুড রেশিও হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, হেন্স দেয়ার এক্সিস্ট এ UMPT ফর H0 থিটা লেস দেন sigma square less than sigma naught square against H1 sigma square greater than sigma naught square। সুতরাং এখানেও আমরা দেখলাম যে এটাও কিন্তু কি করছে, UMP টেস্ট এক্সিস্ট করছে। এখন আসো এই পর্যন্ত আমরা যেটা করলাম সেটা কিন্তু আমরা পেয়েছি ওয়ান সাইডেড অর্থাৎ ওয়ান টেইলের ক্ষেত্রে। আমরা এখন দেখব যে টু টেইলের ক্ষেত্রে অর্থাৎ টু সাইডেড অল্টারনেটিভ যদি হয় গ্রেটার দেন অথবা লেস নট ইজ ইকুয়াল টু, যেটা এর আগে তোমরা যেটা করেছো, একটু আবার আমি দেখি পিছন দিকে তাকাই, দেখো এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রেটার দেন, এর আগেরটা যদি করো এখানে দেখো অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রেটার দেন, তার মানে গ্রেটার দেন বা লেস দেন যেটা ওয়ান সাইডেড। হ্যাঁ, আমরা যে এই দুটো এক্সাম্পল করে দেখালাম সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকচুয়ালি ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্টটা এক্সিস্ট করে হচ্ছে ওয়ান সাইডেড অল্টারনেটিভের জন্য। এটা অ্যাকচুয়ালি টু সাইডেড অল্টারনেটিভ বা ডাবল অল্টারনেটিভের ক্ষেত্রে কাজ করে না। তো এটাই আমাদের একটু প্রুফ করি আমরা। প্রুফ দ্যাট UMP test does not exist for the two-sided alternative hypothesis। তাহলে এখানে আমরা দেখছি যে ধরে নিয়ে আমরা W1 be a UMP CR অর্থাৎ uniformly most powerful critical region for simple H0 theta is equal to theta naught against composite H1 theta less than theta naught and W be UMP CR for simple H0 theta is equal to theta naught against composite H1 theta greater than theta 1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই W1 হচ্ছে আমার একটা ক্রিটিক্যাল রিজিয়ন, এটা মোস্ট পাওয়ারফুল টেস্ট ক্রিটিক্যাল রিজিয়ন যেখানে আমাদের আসলে নাল হাইপোথিসিসটা সিম্পল আর অল্টারনেটিভটা হচ্ছে কম্পোজিট, এবং আমরা আরও ধরে নিলাম W2 হচ্ছে আমার আরেকটা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন যেখানে আমাদের নাল হাইপোথিসিসটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু থিটা নট অর্থাৎ সিম্পল, এটার ক্ষেত্রে হলো লেস দেন হলো, আর এটার ক্ষেত্রে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা হলো গ্রেটার দেন। দুটোই কিন্তু কম্পোজিট। দেখো নাল কিন্তু দুটোর সমানই থাকবে, এটার ক্ষেত্রেও নাল, এই ক্রিটিক্যাল রিজিয়নের ক্ষেত্রে নাল পেয়েছি আমরা থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, অল্টারনেটিভ পেলাম থিটা লেস দেন থিটা নট, আর এই ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়নের জন্য আমরা নাল পেয়েছি থিটা ইজ ইকুয়াল টু থিটা নট আর অল্টারনেটিভ পেয়েছি আমরা থিটা গ্রেটার দেন থিটা নট। দুটো ক্ষেত্রে আমার অল্টারনেটিভটা হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। সো আমরা ধরে নেই এখন ডাব্লিউ হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল রিজিয়ন যেখানে ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়নটা দুটো ক্রিটিক্যাল রিজিয়নকে হোল্ড করছে, অর্থাৎ W1 ইন্টারসেক্ট W2, তাহলে দুটো মিলেই কিন্তু আমার এই ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়ন। ইফ ডাব্লিউ ডাজ নট এমটি, আমরা ধরে নিচ্ছি যে এইটা ডাব্লিউটা এমটি সেট না, এমটি ক্রিটিক্যাল রিজিয়ন না, ঠিক আছে, দেন সাম স্যাম্পল পয়েন্ট এক্স ইজ ইন ডাব্লিউ, অর্থাৎ কিছু স্যাম্পল পয়েন্ট কিন্তু এই ক্রিটিক্যাল রিজিয়নে পড়বে। দেন উই হ্যাভ এক্স ইজ ইন W1 অ্যান্ড অলসো এক্স ইজ ইন W2, কারণ হচ্ছে ডাব্লিউটাকে যদি আমি এমটি ক্রিটিক্যাল রিজিয়ন না ধরে নিচ্ছি আমরা এটা এমটি না, সুতরাং এটাকে আমরা ধরেই নিয়েছি এই ক্রিটিক্যাল রিজিয়নটা কি করছে W1 ইন্টারসেক্ট W2, অর্থাৎ দুটোর ইন্টারসেক্টের মাধ্যমেই এই ডাব্লিউটা হচ্ছে। সো যদি এখানে কোনো স্যাম্পল পয়েন্ট পড়ে তাহলে সেই স্যাম্পল পয়েন্টগুলো অবশ্যই কি করবে, এক্স এই ক্রিটিক্যাল রিজিয়নেও পড়বে, এক্স বিলংস টু, অর্থাৎ এক্স ইজ ইন W1 অ্যান্ড অলসো এক্স ইজ ইন W2, অর্থাৎ যদি কোনো স্যাম্পল পয়েন্ট ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে তাহলে সেটা অবশ্যই এক্স W1এও পড়বে এবং W2তেও পড়বে। এখন ধরো এক্স ইজ ইন W1, এটা কি ইমপ্লাইজ করে, x is in W1 implies the rejection of H0 and acceptance of H1 theta less than theta naught, while এটা তাহলে আমাদের কি করছে,
এই ক্রিটিক্যাল রিজিয়নে যখন স্যাম্পল অবজারভেশনগুলো পড়ছে তাহলে আমরা এটাকে কি বলছি যে হাইপোথিসিসটাকে নালটাকে আমরা রিজেক্ট করছি এবং অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট করছি যখন থিটা লেস দেন থিটা নট। আবার যখন স্যাম্পল অবজারভেশনগুলো সেকেন্ড ক্রিটিক্যাল রিজিয়নটাতে পড়ছে সেখানেও আমরা কি করছি, নালটাকে রিজেক্ট করে দিচ্ছি কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছি কোনটাকে, H1টাকে, যেখানে আবার H1টা কি থিটা গ্রেটার দেন থিটা নট। দেখো খেয়াল করে এইখানে আমরা অ্যাকসেপ্ট করছি থিটা লেস দেন থিটা নট, আর এখানে আমরা খেয়াল করছি অ্যাকসেপ্ট করছি থিটা গ্রেটার দেন থিটা নট। Thus x is in W implies acceptance of a theta less than theta naught and the same time implies acceptance of theta greater than theta naught. তার মানে এই যখনই স্যাম্পল অবজারভেশনগুলো এই ক্রিটিক্যাল রিজনে পড়ছে তখনই আমরা কি করছি, নালকে রিজেক্ট করে দিচ্ছি, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করছি এবং অল্টারনেটিভ যেহেতু আমার দুটো দিক আছে, একটা লেস দেন এবং একটা গ্রেটার দেন, তাহলে আমরা দুটোকেই অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ এটাকেও অ্যাকসেপ্ট করছি আর এটাকেও অ্যাকসেপ্ট করছি। অ্যান্ড দিস টু থিংস ক্যানট অকার সাইমালটেনিয়াসলি। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে দুইটা তো একসাথে ঘটতে পারে না। সুতরাং ডাব্লিউ ইজ এমটি অর নাল সেট। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউটা কি হচ্ছে, নাল সেট হচ্ছে বা এমটি সেট হচ্ছে। এখন দাস উই কনক্লুড দ্যাট ফর সিম্পল এইচ নট theta is equal to theta naught against H1 theta naught is equal to theta naught, there exists no UMP for two-sided alternative hypothesis. তার মানে হচ্ছে যেহেতু তোমরা দেখলা যে আমরা এই যে এই থিটা নট ইজ ইকুয়াল টু থিটা নট মানেই হচ্ছে কি, অ্যাকচুয়ালি হয় গ্রেটার দেন হবে, না হয় বড় লেস দেন হবে, মানে থিটা থিটা সমান হবে না। তাহলে এটা টু সাইডেড অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ইউএমপি টেস্টটা পাচ্ছি না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম, এই থিওরেমটা থেকে তোমরা ক্লিয়ার হলে যে টু সাইডেড অল্টারনেটিভের জন্য আমরা আসলে ইউএমপি টেস্টটা পাই না বা ইউএমপি টেস্ট এক্সিস্ট করে না। এই সংক্রান্ত আমরা একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে ডাজ ইউএমপি এক্সিস্ট ফর এই টেস্টিং এইচ নট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এগেনস্ট H1 থিটা নট ইজ ইকুয়াল টু থিটা নট। খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমাদের এটা হচ্ছে টু সাইডেড অল্টারনেটিভ হাইপোথিসিস। সুতরাং আমাদের বলছে এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল, এটা আমাদের এক্সিস্ট করে কি না সেটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমাদের দেখাতে বলছে। তো আমরা দেখাই যে ইউজুয়ালি ইউএমপি ডাজ নট এক্সিস্ট ফর টেস্টিং এইচ নট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এগেনস্ট H1 থিটা নট ইজ ইকুয়াল টু থিটা নট। আমরা একটু আগে যেটা থিওরেমটা প্রুফ করলাম। তো এই এক্সাম্পলের জন্য আমরা ধরে নিচ্ছি কি, যে ধরে নিচ্ছি f1 x1 x2 up to xn denote a random sample of size n drawn from the normal distribution with mean theta and variance 1. Then let us consider testing theta h naught theta is equal to theta naught against h1 theta naught is equal to theta naught. তাহলে আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল নিয়ে দাঁড় করাচ্ছি, যেখানে আমরা ধরে নিলাম আমাদের সিম্পল হাইপোথিসিস হচ্ছে h নট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, আর অল্টারনেটিভ আমরা ধরেছি H1 থিটা নট ইজ ইকুয়াল টু থিটা নট। তার মানে H1টা হচ্ছে কি আমাদের থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 নট ইজ ইকুয়াল টু থিটা নট। সুতরাং আমাদের বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজিয়নটা আমরা পাচ্ছি কিভাবে, ঠিক আগে আমরা পেয়েছি এল থিটা নট এক্স, এখানে এক্স মানে হচ্ছে এখানে অনেকগুলো স্যাম্পল আছে, স্যাম্পল অবজারভেশন আছে, ডিভাইডেড বাই হচ্ছে থিটা 1 এক্স লেস দেন ইকুয়াল টু কে। তো এখানে আমরা যেহেতু এখানে থিটা নট আর এটা নিচে হলো আমাদের থিটা 1, সুতরাং আমাদের এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন ডেন্সিটি ফাংশনটা যেটা আছে সেখানে আমরা থিটার জায়গায় থিটা নট বসাবো, আর আমাদের ভ্যারিয়েন্সটা যেহেতু 1 সুতরাং আমরা সিগমা স্কোয়ারের জায়গায় 1 বসাবো। তো আমরা পাই দেখো এখানে, তাহলে আমরা এইভাবে আমরা যদি লিখি 1/√2 পাই সিগমা স্কোয়ার ছিল, যেহেতু সিগমা স্কোয়ার আমার 1 সুতরাং এটা আমাদের লেখার দরকার হলো না, তাই আমরা লিখলাম 1/√2 পাই টু দি পাওয়ার n লাইকলিহুড ফাংশন থেকে। e⁻² সিগমা স্কোয়ার ছিল, যেহেতু সিগমা স্কোয়ার আমার 1 এই যে এখান থেকে আমাদের বলে দিচ্ছে, তাই আমরা সিগমা স্কোয়ারের জায়গায় 1 বসিয়েছি, সো এটা 1/2 হয়ে গেল, আর এক্স সামেশন xi মাইনাস থিটার জায়গায় হয়ে গেল থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে একইভাবে 1/√2 পাই টু দি পাওয়ার n আর e⁻1/2 xi মাইনাস থিটা 1।
তাহলে আমাদের খেয়াল রাখবা যে এখানে থিটা নট, কারণ আমাদের আপার পোর্শন হচ্ছে থিটা নট, লোয়ার পোর্শন হচ্ছে থিটা 1, তো আমরা এখানে থিটা 1 দিয়ে দিলাম, লেস দ্যান হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু কে। এখন এইটা আর এটা আমাদের আমরা কেটে দিতে পারি, আর হচ্ছে থাকছে আমার এই পোর্শনটুকু। ঠিক একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস আমরা যদি উপরে নিয়ে যাই, আমাদের আসতেছে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে। সুতরাং 1/2 সামেশন xi মাইনাস থিটা নট প্লাস 1/2 সামেশন xi মাইনাস থিটা 1 হোল স্কোয়ার লেস দ্যান কে। এখন এটাকে ওই লাইনটাকে আমি আবার সামনে নিয়ে আসছি যেহেতু তোমাদের সুবিধার জন্য। তো এখান থেকে আমরা দেখো যে বোথ সাইডে যদি লগ নিয়ে নেই তাহলে আমরা পাই হাফ সামেশন xi মাইনাস থিটা নট হোল স্কোয়ার প্লাস হচ্ছে হাফ সামেশন xi মাইনাস থিটা 1 হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু লগ কে। তো সো আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙাবো, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙাবো। তাহলে এখান থেকে হয়ে গেল 1/2 মাইনাস 1/2 এখানে চলে আসলো সামেশন xi স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2 থিটা ইন্টু সাম অফ xi, একেবারে সামেশন সহ ইনক্লুড করে দিয়েছি সাম অফ xi, প্লাস হচ্ছে এখানে n থিটা স্কোয়ার, কারণ এখানে সামেশন আছে, সো আমরা লিখতে পারি n থিটা স্কোয়ার। ঠিক একইভাবে এটাকে যদি আমরা হাফটাকে একদম বাইরে নিয়ে আসলাম, এটাকে ভাঙিয়ে দিই এখন। এটা যেহেতু হাফটাকে বাইরে নিয়ে আসছি, মাইনাস সাইনটা যেহেতু বাইরে আছে, সুতরাং এই সাইনটা আমাদের মাইনাস হয়ে গেল সামেশন xi স্কোয়ার প্লাস হচ্ছে 2 থিটা 1 সামেশন xi মাইনাস n থিটা 1 স্কোয়ার হুইচ ইজ লেস দেন লগ কে। এখন আসো যে এখান থেকে দেখো এইটা আমাদের অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, আর মাইনাস 2 সামেশন xi অর্থাৎ এটা আর হচ্ছে এটা, এখান থেকে আমরা যদি মাইনাস 2 সামেশন xi কমন নেই তাহলে আমাদের থাকছে কি থিটা নট মাইনাস থিটা 1, এখান থেকে এটা আর এটা, এখান থেকে এটা চলে আসলো এখানে। আর হচ্ছে আমাদের এখানে সামেশন xi স্কোয়ার, এই সামেশন xi স্কোয়ার কাটা যাবে, আর থাকতেছে এটা এবং এটা। এখান থেকে আমি যদি n কমন নেই তাহলে থাকতেছে n ইন্টু থিটা নট স্কোয়ার মাইনাস থিটা 1 স্কোয়ার হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু লগ কে। তাহলে এখন আমরা যদি এটাকে লিখতে পারি কিভাবে, এটা চলে গেল, তাহলে সামেশন xi থিটা নট মাইনাস থিটা 1, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস n/2 হয়ে গেল থিটা নট স্কোয়ার মাইনাস থিটা 1 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু লগ কে হুইচ ইজ ইকুয়েশন 1। এখন এই সামেশন xi কে আমরা জানি সামেশন xi মাইনাস xi সমান হচ্ছে আমাদের nx বার, তো nx বার ইন্টু থিটা নট মাইনাস থিটা 1 লেস দ্যান ইকুয়াল টু লগ কে, আর এটা ওই পাশে চলে গেল, তাহলে থাকলো হচ্ছে আমাদের n/2 থিটা নট স্কোয়ার মাইনাস থিটা 1 হোল স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি x বার লেস দ্যান ইকুয়াল টু, এটা যদি আমাদের এই পাশে নিচে চলে আসে তাহলে লগ কে ডিভাইডেড বাই হচ্ছে n ইন্টু থিটা নট মাইনাস থিটা 1 স্কোয়ার, আর এখানে থাকতেছে যেহেতু এখানে উপরে পোর্শনে একটা তোমার a মাইনাস বি হোল স্কোয়ার, সুতরাং এখান থেকে অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের আসতেছে কি, সরি এখানে কিন্তু তোমার একটু ভুল আসছে, এটা স্কোয়ার না, এটা আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এটা কিন্তু তোমাদের স্কোয়ার আর বসবে না, ঠিক আছে, এই স্কোয়ারটা হবে এখানটায়। ওকে, তাহলে আমাদের আসতেছে এখান থেকে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো থিটা নট মাইনাস থিটা 1 যেটা এটার সাথে কেটে যাবে, আরেকটা পোর্শন যেটা থাকবে থিটা নট প্লাস থিটা 1 সেটা এখানে থেকে যাবে, এটা ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা সমান আমরা এটাকে ফুল পোর্শনটাকে আমরা ধরে নিলাম c1 যদি আমাদের ইফ থিটা গ্রেটার দেন থিটা 1, কারণ আমরা এটা কনসিডার করেছি এইভাবেই যে থিটা নট গ্রেটার দেন থিটা 1, সেই কারণে আমরা কিন্তু এইভাবে লিখেছি, অর্থাৎ থিটার পোর্শনটাকে সামনে রেখেছি, নটের পোর্শনটাকে সামনে রেখেছি, আর থিটা 1-এর পোর্শনটাকে পরে লিখেছি, যেহেতু আমাদের থিটা নট গ্রেটার দেন থিটা 1। তো আমরা পরেরটাকে যাই, দেখি যদি আমাদের এমন হয় থিটা নট লেস দেন থিটা 1 হয় তাহলে আমরা কিভাবে লিখব। সেই ক্ষেত্রে আমরা ওই যে ইকুয়েশন 1 যেটা, অর্থাৎ এই ইকুয়েশনটাকে দেখো, এই ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি লিখব, থিটা 1 মাইনাস থিটা নট, ঠিক আছে, দেখো এখানে তাহলে সামেশন xi থিটা 1 মাইনাস থিটা নট প্লাস n/2 থিটা 1 স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার লেস দেন ইকুয়াল টু লগ কে। তো ঠিক একইভাবে এখান থেকে আমরা পাই
এটা সমান nx বার থিটা 1 মাইনাস থিটা নট লেস দেন ইকুয়াল টু এইটা এই পাশে নিয়ে আসলাম আমরা log k মাইনাস n/2 ইন্টু থিটা 1 স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার। তো ঠিক একই রকম করে আমরা এটা যেহেতু সাইনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, মানে মাইনাস সাইনটা ওই পাশে চলে গেল, ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গেল, nx বার ইন্টু থিটা 1 মাইনাস থিটা নট গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস log k প্লাস n/2 থিটা 1 স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার। সুতরাং এক্স বার সমান আমরা লিখতে পারি এখান থেকে দেখো মাইনাস log k আর এটা চলে আসবে নিচে বা n সহ, ঠিক আছে? তাহলে মাইনাস n ইন্টু log মাইনাস n ইন্টু থিটা 1 মাইনাস থিটা নট প্লাস হচ্ছে এটাকে ঠিক আগের মতো করেই যেটা তোমরা ভাঙানোর কথা a মাইনাস b হোল স্কোয়ারে ভাঙাবা, ভাঙালে পরে তোমার মাইনাস পোর্শনটা আর এই মাইনাস পোর্শনটা চলে যাবে, প্লাস পোর্শনটা থাকবে, আর এখানকার n নিচে চলে যখন আসবে nটা কেটে যাবে, থাকবে শুধু 2, এটাকে আমরা c2 দিলাম। তো সিন্স যেহেতু বোথ c1 and c2 আর ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা 1, হেন্স আমরা বলতে পারি UMP এক্সিস্ট ফর বোথ দ্য ক্লাসেস অফ অল্টারনেটিভ থিটা লেস দেন থিটা নট অ্যান্ড থিটা গ্রেটার দেন থিটা নট। তাহলে দুটো কেসে আমরা বলতে পারি যে ইউএমপিটা এক্সিস্ট করছে, কিন্তু আসলে এটা তো হয় না। বাট if the entire class of alternative theta greater than theta naught and theta less than theta naught is considered, there is no UMPT. যদি আমরা পুরো এন্টায়ার ক্লাসটা কনসিডার করি যে থিটা নট গ্রেটার দেন থিটা গ্রেটার দেন থিটা নট অথবা থিটা লেস দেন থিটা নট, দুটো যদি আমরা কনসিডার করি একসাথে, তাহলে আমরা কিন্তু কোনো ইউএমপি টেস্ট এখানে পাবো না। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের যে টু সাইডের অল্টারনেটিভের জন্য আমাদের অ্যাকচুয়ালি ইউএমপি টেস্টটা এক্সিস্ট করছে না, ঠিক আছে? তা আমরা এখানে দুটো এক্সাম্পল দাঁড় করিয়েছি, দুটো এক্সাম্পলে আমরা দেখলাম যে টু সাইডের অল্টারনেটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউএমপিটি এক্সিস্ট করছে না। তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের দুটো এক্সাম্পল আজকে আমরা দেখালাম, এবং আমরা একই সাথে দেখলাম যে দুটো এক্সাম্পল আমরা করেছি, প্লাস একই সাথে আমরা দেখলাম যে থিওরেমটাও আমরা করেছি যে ডাবল সাইডেড অল্টারনেটিভের জন্য আসলে ইউএমপিটি এক্সিস্ট করে না। তো আজকে যেটা যদি আমরা সাম আপ করি তাহলে আমরা কি করলাম, আমরা ইউএমপিটি ওয়ান সাইডের জন্য দুটো এক্সাম্পল করেছি, তারপরে হচ্ছে থিওরেমটা আমরা দেখিয়েছি, প্রুভ করেছি যে টু সাইডেড অল্টারনেটিভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউএমপিটা এক্সিস্ট করে কি না সেটা আমরা দেখলাম, এবং আমরা আরেকটা এক্সাম্পল দেখেছি যে ইউএমপিটি টু সাইডেড অল্টারনেটিভের ক্ষেত্রে এক্সিস্ট করে কি না সেটা সম্পর্কে একটা এক্সাম্পলও আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের যদি কোথাও প্রবলেম বোধ করো তাহলে আমাকে একটু নোটিস করবে, আর আশা করছি তোমরা ভালো থাকবে। তোমাদের কোথাও কোনো সমস্যা হলে যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবে। আর পড়াশোনা সংক্রান্ত অর্থাৎ প্রত্যেকে যার যার ক্লাসে যে কোনো সমস্যা যদি বোধ করো কনসার্ন টিচারকে নোটিস করবে, এই প্রত্যাশা রইল তোমাদের কাছে। তো সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবে। আজকের ক্লাসটা এখানেই রাখি, নেক্সট ক্লাসে আমরা হয়তো এক্সপোনেনশিয়াল নিয়ে একটু কথা বলবো, এবং আমরা আজকে যেভাবে আমরা ইউএমপি এক্সিস্ট করে কি না সেটা দেখলাম, সেটা আসলে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডেন্সিটির ক্ষেত্রেও আমরা দেখাতে পারি যে ওই এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডেন্সিটির মাধ্যমে আমরা এটা চেক করতে পারি যে এটা ইউএমপিটি এক্সিস্ট করে কি না। তো আমরা হয়তো নেক্সট ক্লাসে সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।